অশরীরীর ছায়ার কথা। মা হে গাইস, সবাইকে স্বাগত জানাচ্ছি অশরীরী ছায়ার কথার 15 নম্বর এপিসোডে। এখানে গল্প নয়, সত্যি ঘটনা শোনানো হয়। আশা করি সবাই ভালো আছেন। কে কোথা থেকে শুনছেন, কাদের সাথে শুনছেন, অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আজকের এপিসোড হবে একটু ভয়ঙ্কর, রোমাঞ্চকর, হাড়হিম করে দেওয়া একটি সত্যি ভৌতিক ঘটনা, যা একটি পরিত্যক্ত পুরনো জমিদার বাড়িকে নিয়ে। আপনারা যারা যারা ঘটনা পাঠাতে চান তারা ডেসক্রিপশান বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে ঘটনা লিখে বা ভয়েস করে পাঠাতে পারেন। আমরা সেই ঘটনা সবার সামনে তুলে ধরব। এই ঘটনাটি ঘটেছিল আমার নিজের সাথেই। আমাদের বাড়ির কাছেই আছে গঙ্গা, আর ওর পার বরাবর সোজা গেলেই পড়বে শ্মশান। এই শ্মশান ও গঙ্গার ঘাটের মাঝেই পড়ে সেই পুরনো পরিত্যক্ত জমিদার বাড়িটি। জমিদার বাড়িটি অনেকটা জায়গা জুড়ে, ভিতরে বড় বাগান। তবে জমিদার বাড়িটি পরিত্যক্ত হলে কী হবে, জমিদার বাড়ির বাগানটা আজও দেখাশোনা করা হয়, এবং ওই বাগানের মধ্যেই বাচ্চাদের খেলার জন্য একটা ছোট্ট পার্কও করা হয়েছে। বিকেলবেলা সব বাচ্চারা ওখানে খেলে, কিন্তু সন্ধ্যা হওয়ার আগেই তারা সবাই চলে আসে। ওখানের লোকেরা বলে সন্ধ্যাবেলা সেইখানে বাচ্চা মেয়ে ও একটা বাচ্চা ছেলেকে ঘুরতে দেখা যায়, যা সারা সন্ধ্যের পর থেকে পুরো রাত্রির অবধি ওখানে খেলে বেড়ায়। সকাল হতেই আবার সেই পরিত্যক্ত জমিদার বাড়িটি পুরো নর্মাল হয়ে যায়। তবে ওই জমিদার বাড়িটি সারা বছর বন্ধ থাকলে বছরের একবার সেই শীতলা পুজোর জন্য ওই জমিদার বাড়ির দরজা খোলা হয়। বলা হয় আগের জমিদার যে থাকতো তারা এখানে বড় করে শীতলা পূজা করত এবং সারা গ্রামকে খাওয়ানো হতো। তবে সে তো এখন গ্রাম নেই, এখন সেটা শহরে পরিণত হয়েছে। যাই হোক, ওখানে যে জমিদার থাকতো তার এক মেয়ে ও এক ছেলে ছিল। তারা খেলতে খেলতে পা পিছলে কুয়োয় পড়ে যাওয়ায় তারা আর বেঁচে থাকে না। তারপর থেকেই ওদের আত্মা নাকি ওখানেই ঘোরাফেরা করতে দেখা যায়। তবে ওই জমিদারের কোনো বংশধর আজ আর নেই। যাই হোক, ওই জমিদার বাড়িতে আমরা সবাই মিলে যাব বলে ঠিক করলাম যে একদিন ঘুরে আসি, দেখি কি হয়। সবাই তো এত কথা বলে। যাই হোক, এই বলে আমরা সবাই যে যার বাড়ির ঠিক চলে যাই। ঠিক এক সপ্তাহ পর আমরা সবাই মিলে ঠিক করি আজকে রাত্রেই যাব ওই জমিদার বাড়িতে। রাত্রে ওখানে থাকবো, খাওয়া দাওয়া করবো, আড্ডা দেব এবং সকাল হতেই বাড়ি ফিরে আসব। এরপর রাত্রি হয়। আমরা 4টে বাইক নিয়ে 8 বন্ধু পৌঁছে যাই সেই পরিত্যক্ত জমিদার বাড়িতে। আর ওই জমিদার বাড়ির ভিতরে গেটে চাবি যার কাছে ছিল তার ছেলে ছিল আমাদের বন্ধু, তাই আমরা কোনো অসুবিধায় পড়তে হয়নি। আমরা 9 জন বন্ধু মিলে সেই জমিদার বাড়িতে প্রবেশ করলাম। তখন রাত্রি ঠিক 12:30 বাজে। এরপর আমরা প্রথমে সেই কুয়োর কাছে গেলাম এবং পার্ক ও বাগানটা পুরো চারিদিকটা ঘুরে দেখে নিলাম। আমাদের কাছে কিন্তু ইএমএফ মিটার ছিল, তো আমরা সেই ইএমএফ মিটারটা অন করেই ঘুরেছিলাম। তার রিডিং কুয়োর কাছে তো পুরো রেড ছিল এবং পুরো বাগানটা তো ব্লিঙ্ক করছিল, কোথাও রেড ছিল কোথাও ছিল না, এরকম। এরপর শুরু হয় সেই আসল ঘটনাগুলি। যখন আমরা ওই বাড়ির ভিতরে ঢুকতে গেলাম এবং যেই তালার চাবিটা খুললাম, তখনই হঠাৎ করে আমাদের পিছনের থেকে একটা নুপুর পড়ে দৌড়ে চলে যাওয়ার আওয়াজ হয়। আমরা পিছন দিকে ঘুরে দেখি কেউ নেই। এই সময় আমাদের মধ্যে একজন হঠাৎ করে বলে
ভাই, আমাদের মনে হয় না ভেতরে ঢোকা উচিত হবে। চ, বাইরে বাগানটাতেই বসি, পার্কে একটু ঘুরি, খেয়ে দিয়ে নিয়ে রাতটা কাটিয়ে নিই। এলা চ, কিচ্ছু হয় না এসব, চ তো সবাই। দিয়ে আমরা সবাই সেই বাড়িটিতে প্রবেশ করলাম। বাড়িটি পরিত্যক্ত, বছরের পর বছর পরিষ্কার করা হয় না। শুধু একটা দিনই শুধু ঠাকুর ঘরটা পরিষ্কার করা হয়। সে যাই হোক, ঠাকুর ঘরটা একটু পরিষ্কার হলেও বাকিটাই পুরোটা নোংরা, অপরিষ্কার, মাকড়সার চালে ভর্তি। এরপর আমরা পুরো বাড়িটাকে এক্সপ্লোর করলাম। আমরা সেই ইএমএফ মিটার নিয়ে চারিদিকটা চেক করার জন্য পুরো বাড়িতেই ভালো করে উপরতলা নিচতলা ঘুরে দেখলাম। পুরো বাড়িটাতেই রেড সিগন্যাল দিচ্ছিল। শুধু যে ঠাকুর ঘরটা ছিল যেখানে শীতলা পুজো হতো সেই ঘরটা ছাড়া। আরও রাত্রি হলে এবার আমরা যে 9 প্যাকেট মটন বিরিয়ানি নিয়ে এসেছিলাম সেগুলো বার করি এবং বাগানের একটি বেঞ্চে বসে আমরা সবাই মিলে বার করে খেতে বসি। সবাই মিলে আড্ডা দিতে দিতে খাচ্ছিলাম। আমাদের পাশে একটা ব্যাটারি লাইট ছিল যেটা আমরা জ্বালিয়ে খাচ্ছিলাম, কারণ কি পুরোটা তো অন্ধকার। এরপরেই হঠাৎ করে সেই লাইটটি পুরো ব্লিঙ্ক হতে লাগলো। চালু হচ্ছে, বন্ধ হচ্ছে, চালু হচ্ছে, বন্ধ হচ্ছে। এমন হতে দেখে আমরা লাইটটা গেল নাকি একটু ঠুকে ঠাকে আবার বসাতেই দেখি লাইটটা আবার চলছে। যাই হোক, এরপর বসে বসে আমরা আড্ডা দিতে দিতে খাচ্ছি। এমন সময় কে যেন আমাদের নাম ধরে ডাকলো। আমরা চারিদিকটা তাকিয়ে দেখলাম কেউ নেই। তারপর আমাদের খাওয়া দাওয়া শেষ হলে সব একটা একটা করে প্যাকেটে তুললাম। এরপর আমরা সেই প্যাকেটটিকে একটা ধারে রেখে দিয়েছিলাম যে সকালবেলা যাওয়ার সময় সেটা ফেলে দেবো। এরপর আমরা সবাই মিলে পার্কে ওখানটা পরিষ্কার করে বসে বসে গল্প করছি। এমন সময় হঠাৎ করে আবার কে যেন আমাদের নাম ধরে ডাকলো। সে আবার পিছু ঘুরে দেখলাম কিছু নেই, আবার আমাদের গল্প করছি। এমন সময় আমাদের মধ্যে একটা বন্ধুর হঠাৎ করে টয়লেট পেয়ে যায়। সে একটা গাছের গোড়ায় গিয়ে টয়লেট করতে আসে। এর কিছুক্ষণ পর সে যখন সেই গ্রুপের কাছে অর্থাৎ আমাদের কাছে আসে, এসে বসে একটু মোবাইল দেখতে লাগে। ওর বিহেভিয়ারটা আস্তে আস্তে একটু একটু করে চেঞ্জ হতে থাকে। প্রথমে সে হুঁ হ্যাঁ করে উত্তর দিচ্ছিল। এরপর সে মোবাইল ঘাঁটা বন্ধ করে চুপ করে মাথা নিচু করে বসে আসলো। মনে হতো ওর ঘুম পাচ্ছে, একটু ঘুমাক, তারপর ডাকবো। কিছুক্ষণ পর যখন ওকে ডাকতে থাকলাম তখন ও ঘ করে আওয়াজ করতে শুরু করে। আমরা যখন আরও জোরে মাথাটাকে ধরে নাড়ালাম, সে হঠাৎ করে বলল, কী হয়েছে? আল্লাহ, ঘুমোচ্ছিলি নাকি? এত ঘুম কিসের ঘুম? বলে, আর বলিস না, চোখ লেগে গেছিলো। তার কিছুক্ষণ পরে আবার সে মাথা নিচু করে বসতাম। এবার আবার ডাকতে সে হি 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 করে হাসতে হাসতে দৌড়ে ওই জমিদার বাড়ির ভিতরে চলে যায়। এবার আমরা তো দেখে ভয় পেয়ে যাই যে কী হলো ভাইয়ের, কি পাগল টাগল হয়ে গেল ঘুমিয়ে। এরপর আমরা সবাই মিলে ওকে না নিয়ে তো বাড়িও ফিরতে পারবো না, তো ওকে নেওয়ার জন্য আমরা সেই জমিদার বাড়ির ভিতরে ঢুকলাম। এমন সময় আমাদের লাইটের ব্যাটারি শেষ, লাইটও আর জ্বলছে না। পুরো চারিদিক ঘুরঘুরটে অন্ধকার হয়ে গেছে, কেউ কাউকে দেখতে পাচ্ছি না। সবাই যে যার স্মার্টফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে ভিতরের চারিদিকটা দেখতে লাগলাম যে মালটা কোথায় গেল রে ভাই, কোথায় গিয়ে উঠে বসে আছে, দেখতেই পাচ্ছি না। এমন সময় দেখি ও আমাদের মাথার উপরে সিলিংয়ে স্ক্রোল করছে। আমরা তো দেখে অবাক। সে ঝাঁপ দিয়ে আমাদের মধ্যে একটা বন্ধুর ঘাড়ে এসে বসলো এবং সে বন্ধুটি ধপাস করে নিচে পড়ে গেল এবং ওর বুকের ওপর বসে ওর গলা চিপে ধরে রাখলো।
বললো, আজ তো আমি তোদেরকে মারবই, তোরা আমার অনুমতি ছাড়া রাত্রিবেলা এসছিস, আবার আমাদের এখানেই মটন বিরিয়ানি খেয়েছিস, তোদেরকে আমি ছাড়বো না। কত জন্ম খাইনি আমরা, তোরা এইভাবে দেখিয়ে খাচ্ছিস, আবার আমার জায়গাতেই এসে আমার না পারমিশন নিয়ে। তোদের এত বড় স্পর্ধা, তোদের আর সবাইকে মেরে ফেলবো। তোদের না মারলে সবাই সাহস বেড়ে যাবে, সবাই রাত্রিবেলাতেও এখানে আসতে শুরু করে দেবে। তোদের কাজ তো আমি মারবই, যেই হয়ে যাক না কেন। এই বলে সে ওর গলাটা আরও জোরে চিপে ধরে রাখলো। এর মধ্যে আমরা কজন বন্ধু মিলে ওর হাত ধরে টানার চেষ্টা করে ওকে ছাড়ানোর চেষ্টা করছি, কিন্তু সে তো ছাড়েই না, এত শক্ত করে। এদিকে ওর দম বন্ধ হয়ে আসে। যাই হোক, আমরা সবাই মিলে ওকে ধরে টেনে সরিয়ে দিই ওখান থেকে, দিয়ে ওকে জোরে ধরে ওকে ভালো করে বেঁধে সেই শীতলা মন্দির, অর্থাৎ যেখানে পুজো করা হতো, সেই মন্দিরে গিয়ে ফেলে দিই। এবং সবাই মিলে ওকে প্রার্থনা করতে থাকি যে ওই যেন ঠিক হয়ে যায়। এমন সময় আমার গলায় থাকা হনুমানজির লকেটের কথা মনে পড়ে। তো আমি আমার ওই হনুমানজির লকেটটা গলা থেকে খুলে ওর গলায় পরিয়ে দিই এবং জোরে জোরে হনুমান চল্লিশা পড়তে থাকে। এমন সময় ভোরের প্রথম সূর্যের আলোর ছটা জানালার ফাঁক দিয়ে ওই লকেটে এসে পড়তেই ওই লকেটটি নিজের কাজ করতে শুরু করে দেয়। এই লকেটটি আমাকে এক ঠাকুরমশাই দিয়েছিল, বলেছিল এটা তোমার বিপদে কাজে লাগবে। যখনই তুমি বিপদে পড়বে তখন এই লকেটটিকে জড়িয়ে হনুমানজির কথা মনে করবে, তুমি সব বিপদ থেকে রক্ষা পেয়ে যাবে। যেই ওই আলোটি ওই লকেটে পড়তে আত্মাটি ওর শরীর থেকে বেরিয়ে যায়, এরপর সে অজ্ঞান হয়ে পড়ে যায়। আমরা ওর চোখে মুখে জলের ছিটা দিতে ওর জ্ঞান ফিরে আসে এবং সবাই যে যার ঘরে ফিরে যায়। এরপর ওর 2 দিন ঝড় ছিল। তারপর ওর ঠিক হয়ে যেতে আমরা আবার সবাই মিলে পুনরায় ঘুরতে যাই, খাওয়া দাওয়া করি, আড্ডা করি, স্কুলে যাই, পড়াশোনা করি, সবই সে পুনরায় চালু হয়ে যায়। যাই হোক, যার শেষ ভালো তার সব ভালো। এটা থেকে আমরা অনেক কিছু শিখতে পারলাম যে ঠাকুর যেমন আছে সেরকম প্রেত, আত্মা এবং ভূতও আছে। সবাই বলে না ভূত ভূত বলে কিছু হয় না, এই হয় না, যেদিন চোখে দেখবো সেদিন বিশ্বাস করব। ভাই, যেদিন দেখবি তোরা বেঁচে ফিরবি কিনা সন্দেহ, এটাই আমার কথা। যাই হোক, সবাই ভালো থাকবেন। আপনারা সবাই শুনছেন অশরীরী ছায়ার কথা উইথ আকাশ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। এই ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক, সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন এবং আরও বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।